কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদে বিএনপি সরকারের প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। আকার 9,38,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 টাকা। প্রত্যাশা অনেক বেশি এবং আমরা চেষ্টা করেছি সীমিত সম্পদের মধ্যে থেকেও বাংলাদেশের প্রতিটি জনগণকে মাথায় রেখে এই বাজেট দেওয়ার চেষ্টা করেছি। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় সীমিত সম্পদের বাজেটে জনগণকে স্বস্তি দেওয়ার প্রত্যাশা অর্থমন্ত্রীর। বাজেটে দাম কমছে, চাল, ভোজ্য তেল সহ 60টি নিত্যপণ্যের তালিকায় ওষুধ, ডায়ালাইসিস ফিল্টার, সোলার, এসি, ফ্রিজ, স্বর্ণ। বাড়বে রড, প্লাস্টিক পণ্য সহ বিলাসবহুল গাড়ির দাম। দর্শক, এখন বাজেটের বিশেষ আয়োজন নিয়ে আবারও ফিরে এলাম আমি তানজিলা খান মেম। কেমন হতে যাচ্ছে এবারের বাজেট? বাজেটের আকার, রাজস্বের লক্ষ্যমাত্রা, ঘাটতি ও ঋণ কেমন কি থাকছে, সেই সব বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, রেকর্ড বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী সেই বাজেট পেশ করতে যাবেন। তার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই বাজেটের আকার, এই বাজেট সরকার কিভাবে বাস্তবায়ন করবে এবং এই বাজেটে যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি বা কিভাবে পূরণ করবে? সকাল থেকে আমরা বাজেট নিয়ে অনেক ধরনের আলোচনা করছিলাম মিম। বাজেটের আকার কেমন হতে যাচ্ছে, রাজস্ব ঘাটতি কত হবে, কিংবা সরকার কোন কোন বিষয়গুলোতে ভর্তুকি দিচ্ছে বেশি, কোন কোন জায়গায় কর ছাড় দিচ্ছে, সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। তবে মূল যে বিষয়টি বাজেটের এবার আকার, এবার যদিও বলা হচ্ছে যে এই সরকার, অর্থাৎ এই নির্বাচিত সরকার 4 মাস আগেই গঠিত হয়েছে এবং তাদের প্রথম বাজেট এটি, এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানেরও প্রথম বাজেট, অর্থমন্ত্রী হিসেবে তো নিশ্চিতভাবে বলাই যায় যে তারও প্রথম বাজেট। এই পুরো অভিজ্ঞতার আলোকে আসলে তারা যে বাজেটটি সাজিয়েছে, বাজেটটি আর কিছুক্ষণের মধ্যেই সংসদে সেই বাজেট বক্তৃতা দেবেন অর্থমন্ত্রী, এবং সেখানে যারা জনগণ আছেন, যেই খাত সংশ্লিষ্ট আছেন, তারা কেমন বরাদ্দ পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আমরা এটি জেনে গিয়েছি। তারপরে আমরা একটু বিস্তারিত জানাতে চাই যে এবারে বাজেটের আকার কেমন হচ্ছে। 55তম বাজেট দেশের, এটি বলা হচ্ছে যে দেশের সর্বোচ্চ টাকার অঙ্ক বা সর্বোচ্চ বড় একটি বাজেট বলা হচ্ছে, এবং বড় বাজেট যেমন সেই বাজেট বাস্তবায়ন করতে গেলে চ্যালেঞ্জও থাকে। সেই চ্যালেঞ্জগুলো সরকার কীভাবে মোকাবেলা করবে সেটি দেখার বিষয়। আমরা একটু দেখতে চাই প্রস্তাবিত বাজেট 2026-27 অর্থ বছরে বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা, এবং সেখানে জিডিপি প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে 6.5% এবং মূল্যস্ফীতি 7.5%। সরকার স্থিতিশীল রাখতে চাইছে। মূল্যস্ফীতির বিষয়ে একটু বিশ্লেষণ করতে চাই। মূল্যস্ফীতি, আপনি জানেন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তার প্রেক্ষিতেই বেশ নেতিবাচক প্রভাব পড়ে বিশেষ করে জনগণের উপর, সাধারণ মানুষের উপর। এই বাজেটে আমরা দেখছি যে ইতোমধ্যে আপনি শিরোনাম পড়ছিলেন যে অনেকগুলো বিষয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের কিন্তু দাম কমানোর পক্ষে সরকার এখন পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে। সেখানে ধান, চাল, তেল, ভোজ্য তেল থেকে শুরু করে ওষুধ সামগ্রী কিংবা চিকিৎসা সামগ্রী, কিডনি ডায়ালাইসিস করার যে যন্ত্রপাতি রয়েছে বা এই সংক্রান্ত যে চিকিৎসা ব্যয়, সেটিও কমছে। সোলার প্যানেল, এগুলো কমছে। এই যে দাম স্থিতিশীল রাখা বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার যে প্রক্রিয়া, সেটি সরকার বলছে যে 7.5% রাখবে তারা। আমরা দেখেছি যে এর আগে মূল্যস্ফীতি কিন্তু বেড়ে গিয়েছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি যে পরিসংখ্যান, সেখানে 8-এর ঊর্ধ্বে উঠে গিয়েছে। সেটিকে সরকার কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে সেটি বড় একটি চ্যালেঞ্জ। আমরা রাজস্ব লক্ষ্যমাত্রা দেখতে চাই 6,95,000 কোটি টাকা। সরকার এটি রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং ঘাটতি বাজেট যেটি বলছিলাম, ঘাটতি থেকেই যায়। আমরা প্রতি বছরই দেখি, প্রতি অর্থ বছরে ঘাটতি থাকে আমাদের 2,43,000 কোটি টাকা। সেই ঘাটতি বাজেট সরকার বিভিন্ন উৎস থেকে অর্থ যোগান দিয়ে সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করে। এখানে বৈদেশিক ঋণ রয়েছে, অভ্যন্তরীণ যে ব্যাংক ঋণ রয়েছে বা অন্যান্য যে উৎস রয়েছে, সেখান থেকে। আমরা একটু বাজেটের আকারটাও দেখতে চাই।
বাজেটে আকার 9,38,000 কোটি টাকা এটি, এবং পরবর্তীতে আমরা আরও কিছু বিশ্লেষণ করতে চাই। পরবর্তীতে বাজেটের যে প্রক্রিয়া রয়েছে, অর্থ বছর ভিত্তিক যে বাজেটের আকার, সেটি আমরা দেখছি 2022-23 অর্থ বছর থেকে শুরু করে 2026-27 অর্থ বছর, এই 5 অর্থ বছরের আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ এবার 9,38,000 কোটি টাকা, এবং গত অর্থ বছরে ছিল 7,90,000 কোটি টাকা, তার আগে অর্থ বছরে ছিল 7,97,000 কোটি টাকা। এভাবেই কিন্তু আমরা দেখছি যে বাজেটের আকার বেড়েছে দিন দিন। পরবর্তীতে আরও কিছু আমরা বিশ্লেষণ করব। বাজেটের এবার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2022-23 অর্থ বছরে, যেটি ছিল 8%। পরবর্তীতে 2023-24-এও কিন্তু সেটি অপরিবর্তিত ছিল 8%, এবং 2024-25 অর্থ বছরে সেটি লক্ষ্যমাত্রা 1% কমে 7-এ নেমে যায়, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে 2025 অর্থ বছরে সেটি 6% ছিল, এবং 26-27 অর্থ বছরে সেটি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে আবারও সেটি আগের মতোই 7%। অর্থাৎ 2025-26 অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্বে ছিলেন তখন যে বাজেটটা পেশ করা হয়েছিল সেটি তুলনামূলকভাবে অনেক কম ছিল, এবং সেটি কিন্তু আরো বড় আকারে পেশ করা হচ্ছে এই 2026-27 অর্থ বছরে। সাজিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এখন বাজেটের আয়োজনে যুক্ত হবার জন্য। আমরা এই মুহূর্তে আবারও চলে যাব আমাদের আরেকটি স্টুডিওতে। রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শর্মেন্দ্র নীলর্মী, তার সঙ্গে আরো একজন অতিথি রয়েছেন। তাদের বিশ্লেষণধর্মী আলোচনা আমরা এবারে শুনতে চাই। ধন্যবাদ মিম। দর্শক মণ্ডলী, আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বাজেটের আরও কিছু আপডেট শুনেছেন আমাদের সহকর্মীর কাছ থেকে। এর মধ্যে আমরা আশা করছি যে জাতীয় সংসদে লাইভ যে বাজেট অধিবেশন হচ্ছে, কিছু অংশ তার আমরা আপনাদেরকে দেখাতে পারবো, ওখানে যুক্ত হতে পারবো। এই ফাঁকে আমাদের এই সেশনের অতিথি মোহাম্মদ হাতেম, উনি সভাপতি BKMEA। আচ্ছা, অন্যয় আমরা বাজেট বক্তৃতায় ঢুকে যাচ্ছি, তাই তো? সংসদ থেকে আমরা বাজেট বক্তৃতা আর কিছু অংশ লাইভ শুনতে চাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, সালাম আলাইকুম। দীর্ঘ দেড় শতকের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় 2024 এই ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এই যাত্রা পেরিয়ে 2026 সালের 12 ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। সরকারের অর্থমন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি আজ এই মহান সংসদে আমাদের প্রথম বাজেট প্রস্তাবনা উত্থাপনের জন্য দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। শুরুতেই বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের এবং নির্যাতিত নারী সহ সকল আত্মত্যাগী মানুষদের। একই সাথে স্মরণ করছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামে আত্মদানকারী সকল শহীদ এবং গুম, খুন, হামলা, মামলা ও গুলিবর্ষণের শিকার সকল আহত যোদ্ধাকে, যাদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র, অধিকার ও নতুন আশার দিগন্ত উন্মোচন করছে। মাননীয় স্পিকার, দেশ ও জনগণের প্রতিটি ক্রান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বরাবরই জনগণের আশা আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছে এবং দেশকে এগিয়ে নিয়েছে। বিগত দেড় দশকের বেশি সময় ধরে
জেকে বসা ফ্যাসিবাদ শাসনের বিরুদ্ধেও এদেশের মানুষের দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বিএনপি। 2016 সালের ভিশন 2030, 2022 সালের রাষ্ট্র মেরামতের 27 দফা এবং 2023 সালের যুগপৎ আন্দোলনের 31 দফার ভিত্তিতে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে সেটি ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের জমিন তৈরি করেছে। এই জমিনের উপর দাঁড়িয়েই সংগঠিত হয়েছে 2024-এর ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, মেরামত ও রূপান্তরের 31 দফার পথ ধরে বিএনপি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আরও সম্প্রসারিত প্রস্তাব জুলাই জাতীয় সনদে উপস্থাপন করেছে। আমরা যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার ঘোষণাও ইতিমধ্যে তিনি জাতির সামনে দিয়েছেন। কিন্তু এটাও একের সাথে মনে রাখা দরকার, অর্থনীতির গণতন্ত্রায়ন, ইকোনমিক ডেমোক্রেটাইজেশন, অর্থাৎ সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা ও মানবিক বিবেচনা সম্পন্ন সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠা ছাড়া এই রাজনৈতিক সংস্কার টেকসই হবে না। মানুষের জন্য নিরাপদ, সমৃদ্ধ, মর্যাদাশীল জীবন নিশ্চিতকরণে সরকারের অভিপ্রায়ের একটি প্রতিফলন। মাননীয় স্পিকার, আগেই উল্লেখ করেছি, ফ্যাসিবাদী শাসনামলে অর্থনৈতিক নীতি পরিকল্পনায় বৃহত্তর জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ক্ষুদ্র দলীয় ও গোষ্ঠীগত দুরভিসন্ধি ছিল প্রধান প্রবণতা। ফলে একদিকে দেশের খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থ সম্পদ দুর্নীতি দুর্বৃত্তায়নের মাধ্যমে মুষ্টিমেয় লুটেরাদের হস্তগত হয়েছে এবং বিদেশে পাচার করা হয়েছে। অন্যদিকে সামষ্টিক অর্থনৈতিক ব্যর্থতাগুলোকে ঢাকা হয়েছে মিথ্যা পরিসংখ্যান ও কথার ফুলঝুরি দিয়ে। ফলে কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের মূল চালিকা শক্তি অর্থাৎ অর্থনৈতিক ইঞ্জিন বিগত 1.5 দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। মাননীয় স্পিকার, নির্বাচনী ইশতেহারে আমরা গণতন্ত্র, জবাবদিহিতা, সুশাসন, ন্যায়ভিত্তিক উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগের বিস্তারের উপর জোর দিয়ে একটি মানবিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার রূপরেখা উপস্থাপন করেছিলাম। সরকার গঠনের পর দ্রুততম সময়ের মধ্যে সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে কাজও শুরু করেছি। মাননীয় স্পিকার, জনগণের গৌরবময় গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে তৈরি হওয়া নতুন গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের এই অনন্য অভিযাত্রার শুরুতেই ভূ রাজনৈতিক অস্থিরতার জেরে আমরা নতুন ও তীব্রতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি গোটা বিশ্বে যে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক মেরুকরণের বাস্তবতা তৈরি হয়েছে তা গোটা বিশ্বকে, বিশেষ করে আমাদেরকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। দেশের অর্থনীতির ভগ্নদশার পাশাপাশি বৈশ্বিক অস্থিরতার তৈরি হওয়া নতুন ঝুঁকিসমূহ মোকাবিলার প্রত্যয়কে কেন্দ্র রেখেই আমরা এবারের বাজেট স্থিতিশীলতা,
বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি, সামষ্টিক কৌশল নির্ধারণ করেছি। ফিরিয়ে আনতে চাই, এজন্য সরকার 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে। এই 10টি প্রস্তাবগুলো আমি পড়ে শোনাচ্ছি মাননীয় স্পিকার। 1, সবার জন্য উন্নয়ন। আমাদের লক্ষ্য অর্জনের লক্ষ্য সর্বজনের, সর্বশ্রেণীর, সর্বখাতের, সকল অঞ্চলের সুষম অংশগ্রহণ, অংশীদারিত্ব নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্রতিষ্ঠা করা। 2, সবার জন্য মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা সকল নাগরিকের মৌলিক অধিকার হিসেবে বাস্তবমুখী, দক্ষতা নির্ভর, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে যোগ্য মানব সম্পদে পরিণত করা। দ্বিতীয়ত, মৌলিক অধিকার হিসেবে সবার জন্য মানসম্মত সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। 5, বিনিয়ন্ত্রণকরণ, ডিরেগুলেশন এবং সাশ্রয়ী ও সহজীকৃত ব্যবসার পরিবেশ সৃষ্টি করা। বিনিয়ন্ত্রণের মাধ্যমে সরকারি কাজে বিলম্ব ও অপ্রয়োজনীয় ধাপ পরিহার করে একটি স্বচ্ছ, সহজ ও সাশ্রয়ী ব্যবসা সহায়ক পরিবেশ গড়ে তোলা। ফিরিয়ে আনা এবং খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করার মাধ্যমে একটি টেকসই, সবুজ, পরিবেশ সহনশীল, বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা। 10, ঠিক আছে, 8 আচ্ছা ঠিক আছে, এই তো 9 তো প্রাণ প্রকৃতি, আচ্ছা আর্থিক খাতে, সরি। 5-এর পরে বিনিয়ন্ত্রণের পরে 6 হচ্ছে আর্থিক খাতের স্থিতিশীলতা। ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করে আমানতকারীদের আস্থা ও দায়বদ্ধতা ফিরিয়ে আনা। পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে বিনিয়োগ উৎসাহ প্রদান। 7, জ্বালানি নিরাপত্তা, উৎপাদনশীল কর্মকাণ্ডের ধারাবাহিকতা নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের পাশাপাশি সাশ্রয়ী, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব বিদ্যুৎ জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে আত্মনির্ভরশীল জ্বালানি নিরাপত্তা গড়ে তোলা। 8, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ, একটি ভবিষ্যৎমুখী, গতিশীল, প্রকৃত অর্থে প্রযুক্তিগতভাবে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের অন্যতম প্রধান আইসিটি রপ্তানিকারক দেশে রূপান্তর করা। 9, প্রাণ প্রকৃতি, পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করা ও জীবন বৈচিত্র্য সুরক্ষার জনগণের অংশগ্রহণে বনায়নকে একটি সবুজ বিপ্লবে রূপান্তর, উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশগত বিবেচনার পাশাপাশি নদী সমূহের নব্যতা ফিরিয়ে আনা এবং খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করার মাধ্যমে একটি টেকসই, সবুজ ও পরিবেশ সহনশীল, বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা। 10, স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে মেধাভিত্তিক, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান এবং প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সরকারি বিনিয়োগ বাস্তবায়ন দক্ষ,
কার্যকর করে তোলা। মাননীয় স্পিকার, এইসব অগ্রাধিকারের পাশাপাশি মূলধারার অর্থনীতি থেকে বিচ্ছিন্ন থাকা ক্রিয়েটিভ অর্থনীতি, ক্রিয়েটিভ ইকোনমি, ক্রীড়া অর্থনীতি, স্পোর্টস ইকোনমি, সবুজ অর্থনীতি, গ্রিন ইকোনমি, সুনীল অর্থনীতি, ব্লু ইকোনমি, এর মতো খাতগুলোকে আমরা জাতীয় অর্থনীতির একেবারে কেন্দ্রে নিয়ে আসতে চাই। বিনিয়োগ বৃদ্ধিতে এবং বাজেটের অগ্রাধিকার নির্ধারণে ও বাস্তবায়নে আমরা নীতিগতভাবে প্রধান বিবেচনায় রাখছি ভ্যালু ফর মানি, অর্থাৎ সীমিত সম্পদের সর্বোত্তম সদ্ব্যবহার, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ জনগণের সম্পদ যেখানে যে সকল প্রকল্পে বিনিয়োজিত হবে তার কার্যকর অর্থনৈতিক সুফল মূল্যায়ন, কর্মসংস্থান সৃষ্টি, জব ক্রিয়েশন, অর্থাৎ সরকারের বিনিয়োগের সুনির্দিষ্টভাবে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা। 4, পেশাগত বিবেচনা, পরিবেশগত বিবেচনা, এনভায়রনমেন্টাল কনসিডারেশন, অর্থাৎ প্রাণ প্রকৃতি পরিবেশ সুরক্ষার দিকে সজাগ দৃষ্টি। সামষ্টিক অর্থনীতির তুলনামূলক চিত্র। মাননীয় স্পিকার, আমি বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ের সঙ্গে বিএনপির পূর্বতন সরকারের সময়ের সামষ্টিক অর্থনীতির সূচক সমূহের তুলনামূলক চিত্র তুলে ধরছি। 2005-06 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল 6.78%। আবার রিপিট করছি আমি, 2005-06 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল 6.78%, কিন্তু পরবর্তীতে পতিত সরকারের সময়ে 23-24 অর্থ বছরে তা 4.22% এবং 24-25 অর্থ বছরে 3.49% নেমে এসেছে। মাননীয় স্পিকার, 6.78 থেকে 3.49% নেমে এসেছে। 2005-06 সময়ে সাধারণ মূল্যস্ফীতি ছিল 7.17%, যা বেড়ে 24 সালের জুলাই মাসে 11.66% পৌঁছায়, অর্থাৎ 7% থেকে 11% পৌঁছে গেছে। সম্পদের অসম বন্টন ব্যবস্থা, সুশাসনের অভাব, দুর্নীতির কারণে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে। 2005 সালে আয় ভিত্তিক গিনি কোএফিসিয়েন্ট ছিল 0.467, যা বৃদ্ধি পেয়ে 2022 সালের সর্বশেষ জরিপ অনুযায়ী 0.499 এ পৌঁছেছে। রাজস্ব জিডিপি অনুপাত নিম্ন পর্যায়ে রয়ে গেছে, এখনো তা 8% কাছাকাছি অবস্থান করছে। কর জিডিপি অনুপাত 6.8%, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। 2005 সালের ডিসেম্বরে সামগ্রিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ছিল 13.6%। পক্ষান্তরে 2025-26 অর্থ বছরে প্রথম প্রান্তিকে খেলাপি ঋণ বেড়ে 35.73% দাঁড়িয়েছে, যার পরিমাণ প্রায় 6,44,000 কোটি টাকা। মানে স্পিকার, লক্ষ্য করুন, 13% থেকে ঋণ খেলাপি, বিএনপি 13% সময়ের থেকে ঋণ খেলাপি এসে দাঁড়িয়েছে 35%। 2005 সালে সামগ্রিক ব্যাংকিং খাতে মূলধন পর্যাপ্ততা, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও ছিল 7.3%। 2025 সালের শেষে ঋণাত্মক, অর্থাৎ -2.6
শতাংশে নেমে এসেছে। 7.3 থেকে -2.64% নেমে এসেছে। 2005-06 অর্থ বছরের বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 18.3% থেকে অনেক কমে 2024-25 এ 6.5% নেমে এসেছে। লুটপাট, অব্যবস্থাপনা, স্ক্যাম, ভুল নীতি গ্রহণের মাধ্যমে পুঁজিবাজারকে সম্পূর্ণ ধ্বংস এবং এর উপর বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি নষ্ট হয়েছে। বিএনপি সরকার যতবার এদেশে সরকার পরিচালনা করেছে কখনোই ব্যাংক, আর্থিক খাত সহ পুঁজিবাজারে কোনো সংকট সৃষ্টি হয় নাই। 2006 সালের বৈদেশিক ঋণ ছিল 1,30,000, অর্থাৎ বিএনপির সময় 1,30,000 বৈদেশিক ঋণ ছিল, 1,30,000 কোটি টাকা, যা 2024 সালে প্রায় 6.5 গুণ বেড়ে 8,12,000 কোটি টাকা হয়েছে। মাননীয় স্পিকার, 1,30,000 কোটি টাকা থেকে 8,12,000 কোটি টাকা বর্তমানে বাংলাদেশের ঋণ হয়েছে। আমাদের রেখে যাওয়া অভ্যন্তরীণ ঋণ 65,000 কোটি টাকা থেকে প্রায় 16 গুণের বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 10,77,000 কোটি টাকায়, যা উদ্বেগের বিষয়। মাননীয় স্পিকার, সুদ ব্যয় 2005-06 সালে 8,500 কোটি টাকা থেকে 13 গুণের বেশি বৃদ্ধি পেয়ে 2023-24 সালে 1,14,700 কোটি টাকায় পৌঁছেছে। IMF ও বিশ্ব ব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের ঋণমান আমাদের রেখে যাওয়া নিম্ন ঝুঁকি ক্যাটাগরি হতে বর্তমানে মধ্যম ঝুঁকির দেশে অবনমন হয়েছে। সালে রপ্তানি ও আমদানির প্রবৃদ্ধি ছিল যথাক্রমে 21.6% ও 12.2%। পক্ষান্তরে 2023-24 সালে সূচক দুটির প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক। 2005-06 সালে মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার 68 টাকা হতে 2023-24 সালে বেড়ে 122 টাকায় পৌঁছেছে, যা বৈদেশিক লেনদেনে ভারসাম্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রভাব ফেলছে। বৈশ্বিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও তার প্রভাব, মধ্যপ্রাচ্য সংকট। মাননীয় স্পিকার, আমাদের সরকার গঠনের 10 দিনের মাথায় মধ্যপ্রাচ্য সংকট শুরু হয়। অর্থনীতিতে আকস্মিক ঝুঁকি তৈরি হয়। মধ্যপ্রাচ্যের সংকটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, LNG ও সারের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। জ্বালানির মূল্য বৃদ্ধি বিদ্যুৎ, কৃষি, পরিবহন ও শিল্পে উৎপাদন ব্যয় বাড়িয়েছে, ফলে মূল্যস্ফীতি ও ভর্তুকির চাপ বৃদ্ধি পেয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন যে মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে আমাদের জাতীয় বাজেট 2026-27 পেশ করছিলেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম। এবারে আমরা স্টুডিওতে ফিরলাম। আমাদের সাথে এবার এই পর্যায়ের আলোচনায় রয়েছেন জনাব মোহাম্মদ হাতেম, ব্যবসায়ী মহলে পরিচিত মুখ, সভাপতি বিকেএমই। আপনাকে স্বাগত জানাচ্ছি। বাজেটের আলোচনা শুনছিলাম, আবার বাজেটের বেশ কিছু ইন্টেলিজেন্স আমরা ইতিমধ্যেই পেয়েছি। আপনার কাছ থেকে জানতে চাই যে ব্যবসার ক্ষেত্রে, ব্যক্তি বিনিয়োগের ক্ষেত্রে, বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে এই বাজেটে আমরা কিছু পদক্ষেপ দেখছি। তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক সার্কুলার, এবং বাজেটে সেটা থাকবে যে 20,000 কোটি টাকা আলাদাভাবে বরাদ্দ, সর্বসাকুল্যে 60,000 কোটি টাকা ব্যাংকের মাধ্যমে রুগ্ন যে শিল্পগুলো যেগুলো বন্ধ হয়ে গেছিল
বা বন্ধ হওয়ার পথে রয়েছে তাদেরকে দেয়া হবে এবং সেটা 7% সুদে দেয়া হবে। সরকার বহন করবেন এবং ব্যাংক যিনি নেবেন তিনি বহন করবেন, কিন্তু পুরো ঝুঁকিটা থাকবে ব্যাংকের কাঁধে। এই ডেলিভারি মেকানিজম এবং যেইভাবে দেয়া হচ্ছে, যা দেয়া হচ্ছে, যত পরিমাণ দেয়া হচ্ছে, তাতে আমাদের অভীষ্ট লক্ষ্য এই ব্যবসা ফিরে আসুক, সেই লক্ষ্য কি পূর্ণ হবে বলে আপনি মনে করছেন? বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ, মানে গভর্নর, আমাদের যে নতুন গভর্নর গেলেন মোস্তাকুর রহমান সাহেব, উনি যাওয়ার পর থেকেই কিন্তু উনি এটাকে বন্ধ কারখানা চালু করার একটা ঘোষণা দিয়েছিলেন এবং উদ্যোগ নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীও এই ব্যাপারে ঘোষণা দিয়েছেন জি এবং তাদের এই উদ্যোগটা সাহসী উদ্যোগ, এটাকে আমরা স্বাগত জানাই জি এবং এটার জন্য আমরা তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানাই। জি কিন্তু সম্প্রতি যে সার্কুলারটা হয়েছে, জি এই সার্কুলারের ফলে এই সার্কুলারের প্রেক্ষাপটে এই ফ্যাক্টরি বন্ধ, ফ্যাক্টরি চালু হবে কিনা এটা নিয়ে আমরা আপনি যদি সার্কুলারের সম্পর্কে আমাদের দর্শকদের খানিকটা হ্যাঁ আমি বলি। সেখানে একটা ক্লজ যেমন বলা হয়েছে জি। যে কোনো ক্লাসিফাইড, মানে ক্লাসিফাইড হয়েছে কোনো ঋণ, এরকম বন্ধ ফ্যাক্টরি চালু করতে পারবে না। তার মানে হচ্ছে যে ফ্যাক্টরিগুলি কিন্তু বন্ধ হয়েছে ক্লাসিফাইড হওয়ার কারণেই, অধিকাংশটাই। যেটা গত ডিসেম্বরে আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকে সার্কুলার দিয়ে যে 1% যদি আমি ডিপোজিট করি তাহলে আমি একটু লম্বা সময়ের জন্য আমি ঋণ ক্লাসিফাইড করার সুযোগ পাবো, রিশিডিউল করার সুযোগ, শিডিউল করার সুযোগ পাবো। অর্থাৎ এই সুযোগধারী কেউ এই আওতায় আসতে পারবেন না এই অর্থায়নে না। এখন ওখানে এই যে ইয়েটা বলা হয়েছে, তো এইটা যেমন একটা আমি মনে করি প্রতিবন্ধকতা, যে এই ফ্যাক্টরি তাহলে ক্লাসিফাইড হওয়ার কারণেই তো বন্ধ হয়েছে, তাহলে আর ফিরে আসার সুযোগ কোথায়? এক নম্বর। আচ্ছা। 2 নম্বর হচ্ছে যে ওখানে নানা রকমের, যেমন আমি একটা উদাহরণ দিই, আমার কাছে কাগজ আছে এখানে, আজকে আমার কাছে আসছে এক ফ্যাক্টরির মালিক, যে উনি একটা বন্ধ কারখানা এরকম ব্যাংকের মাধ্যমে কিনেছেন 120 কোটি টাকা দিয়ে। আচ্ছা। সাথে ওনার একজন কোরিয়ান ইনভেস্টর আছে, একজন বাংলাদেশি, একজন কোরিয়ান, দুইজনই মিলে ওনারা এটা 120 কোটি টাকা দিয়ে ব্যাংক থেকে কিনেছেন। জি। কেনার পরে ব্যাংক এটাকে 3 কোটি টাকা তাদের কাছ থেকে 3 কোটি টাকা, মানে এটা প্রায় আপনার 3%-এর মতো। তো কেনার পরে ওনারা এটাকে রিশিডিউল করে দিলেন, 6 বছরের জন্য রিশিডিউল করলেন। তো এর মধ্যে 6 বছরের রিশিডিউল করার পর ওনারা বললেন যে না, আমাদেরকে এটা 6 বছরের রিশিডিউল দিলে হবে না, আমাদেরকে ওই যে নীতি সহায়তার আওতায় 10 বছরের রিশিডিউল দেওয়ার জন্য বললেন। তো ব্যাংক পরবর্তীতে এটাকে 8 বছরের রিশিডিউল দিল। তো এই প্রক্রিয়াগুলি করতে করতে গত জুনের পর থেকে আবার রিশিডিউলের প্রক্রিয়া করতে করতে ফেব্রুয়ারিতে এসে ব্যাংক আবার রিশিডিউল করে দিল 8 বছর মেয়াদে, এবং 1.5 বছরের গ্রেস পিরিয়ড দিয়ে দিল, অর্থাৎ 18 মাসের। এটা বাংলাদেশ ব্যাংকে যখন গেল এটা অনুমোদনের জন্য ফেব্রুয়ারির পরে, হ্যাঁ এই ফেব্রুয়ারিতে, এই গত ফেব্রুয়ারিতেই বাংলাদেশ ব্যাংকে গেল, সম্ভবত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়। এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এটা অনুমোদন দেয়নি। কেন অনুমোদন দেয়নি আমি জিজ্ঞেস করলাম, অনুমোদন কেন পাইলেন না? বলে যে বাংলাদেশ ব্যাংক বলছে যে এই নীতি সহায়তার আওতায় ওনাদের যে সার্কুলার, যে কিতাব, যে সার্কুলার দেওয়া হয়েছে, সেই সার্কুলার মধ্যে এই গ্রেস পিরিয়ডের 1.5 বছরের গ্রেস পিরিয়ডের বিধান নাই। আচ্ছা। তো এখন কিন্তু এই বিধান না থাকলে ব্যাংক কিভাবে ওনাদেরকে দিবে? আচ্ছা, এখন আমরা জানি যে সেখানে 2 বছরের গ্রেস পিরিয়ডের কথা আছে বলা। আচ্ছা, এরপরও আমার কথা হলো ঠিক আছে, গ্রেস পিরিয়ডের বিধান ওই সার্কুলারে না থাকুক, তাহলে ব্যাংক যেহেতু তাকে রিশিডিউল সুযোগ করে দিছে 1.5 বছর গ্রেস পিরিয়ড দিয়ে, বাংলাদেশ ব্যাংকের এটা অনুমতি দিতে বা গ্রহণ করতে আপত্তি কোথায়, বা আপত্তি কেন? এখন ফেব্রুয়ারি থেকে আজকে জুন, প্রায় 4 মাসের উপরে হতে যাচ্ছে, তারা এটা পাচ্ছে না। এই জুন মাসে গত বছরের জুনে যে রিশিডিউলটা হয়েছিল 1 বছরের গ্রেস পিরিয়ড দিয়ে, এটা এই জুনে কিন্তু শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে তাদের কিন্তু ইনস্টলমেন্ট ডিউ হয়ে যাবে। ওই বেচারা এখনো ফ্যাক্টরি চালুই করতে পারলো না, তাহলে তার কিসের ইনস্টলমেন্ট? তো এখন দেখা যাবে যে মানে ওই জন্ম জন্ম হওয়ার আগেই, প্রক্রিয়াগত অনেক বিলম্ব, জন্ম হওয়ার আগেই শুরু করার আগেই তার আবার মৃত্যু ঘটতেছে।
আমি যতদূর জানি নীতি সহায়তার যে সার্কুলারটার কথা বলেছেন বিআরপিডি সার্কুলার, সেটা নভেম্বর মাসে হয়েছে 25-এর, এবং অনেকে রিশিডিউল করেছেন সেই সুযোগের আওতায়। ফেব্রুয়ারিতে করেছেন, মানে হচ্ছে হ্যাঁ এতদিনে, মানে ওনার তো প্রোডাকশন লাইন চালু থাকার কথা। হ্যাঁ, তো সেটা না হলে তো মুশকিল। তো সেটা এখনো পারে নাই। তার মধ্যে সে এই এখন আবার যদি ওইটা বাংলাদেশ ব্যাংক অনুমোদন না দেয় তাহলে সে কিন্তু ক্লাসিফাইড হয়ে যাবে। তার মানে জন্মের আগেই সে ক্লাসিফাইড হয়ে গেল, তা সে আর শুরু করার আর কোনো সুযোগই নেই। তো এখন আমি যেই কথাটা বারবার বলার চেষ্টা করেছি, ইন্ডাস্ট্রি নানাভাবে নানা কারণে ব্যাংকের অসহযোগিতার কারণে একটার পর একটা বন্ধ হচ্ছে। তো এবং ইন্ডাস্ট্রির এই অর্থনীতি বা ইন্ডাস্ট্রি বর্তমানে আইসিইউতে আছে। তাইলে আপনি যখন একটা ইন্ডাস্ট্রিতে, আপনি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক হলেন বড় ডাক্তার, তো এখন বড় ডাক্তার যখন গিয়ে দেখলো যে এই রোগী কেন মারা যাইতেছে বা মারা গেল, তাইলে ওই অনুযায়ী তাকে, মানে যাতে মারা না যায় তাকে ট্রিটমেন্টটা দিতে হবে, মেডিসিনটা দিতে হবে। তার ট্রিটমেন্টটা কি? ওই যে এখন ব্যাংক রিশিডিউল করে দিছে, এটাকে অনুমোদন দিয়ে দেওয়া, সেটা বাংলাদেশ ব্যাংক দিচ্ছে না। তাহলে এবং এটা নিয়ে আমি বাংলাদেশ ব্যাংকে বিকেমি থেকেও একটা চিঠি দিয়েছি এই মে মাসের 18 তারিখে, কিন্তু এটা এখনো অনুমোদন। তাহলে এই আপনার কথা সূত্র ধরে আমি যেটুকু বুঝতে পারলাম যে অর্থায়ন থাকতে পারে, বাজেটে আপনি বরাদ্দ রাখতে পারেন। দুটো সমস্যা আছে এখানে। এক তো হচ্ছে ক্লাসিফাইড হয়ে গেলে তাদেরকে যদি আপনি না দেন, আসলে তো তাহলে রুগ্ন কাদেরকে দিবেন? রুগ্ন হওয়ার কারণে, রুগ্ন হইছে বলেই তো ক্লাসিফাইড হইছে বলেই তো রুগ্ন হইছে। এই আপনাদের এই উদ্বেগ, আপনাদের এই কনসার্ন তো নিশ্চয়ই নীতি দিয়ে নির্ধারকরা শুনছেন। আরেকটা জিনিস আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে নীতি কৌশল থাকলেই শুধু হবে না, আপনি যদি বিলম্ব করতে থাকেন তাহলে আপনার প্রোডাকশন লাইনে যে বিচ্যুতিটা হবে, যে বিলম্বটা হবে, তাতে করে অনেকেই আসলে এখান থেকে সরে আসতে বাধ্য হবে। অফকোর্স, আপনি যেমন ওই কেসটা উদাহরণ দেই, 120 কোটি টাকাতে সেই কিনে প্রথম ইয়েতে গেল, রিশিডিউলে গেল, পরবর্তীতে যখন আবার 8 বছরের রিশিডিউল করলো, ততক্ষণে 30 কোটি টাকা আবার ডিম পেরা ওইটা বাচ্চা দিয়ে ওইটা 150 কোটি হয়ে গেছে। 120 কোটিটা 150 কোটি হয়েছে। দুটো বিষয় একটু আলাদা করে বোঝার চেষ্টা করি। দুটো বিষয় না, একটা হচ্ছে নীতি আর একটা হচ্ছে কৌশল। নীতি হচ্ছে আমি রুগ্ন ব্যাংককে সহায়তা দেব, সেখানে একটা প্রবলেম থেকে গেল লোন ক্লাসিফিকেশনের। আর কৌশল হচ্ছে আমি কত দ্রুত দেব, কোন কোন পদ্ধতিতে দেব। তার মানে কৌশলে আমরা বেশ খানিকটা খারাপ অবস্থার মধ্যে আছি। তবে নীতির দিক থেকে আপনি বলছেন যে উদ্যোগটা ভালো, কিন্তু আমার এই বিষয়গুলো বিবেচনা না করলে আমি কার্যকর কোনো মানে এটা সফল হবে না। সফল হবে সরকারের এরকম একটা ভালো উদ্যোগ, এটা সফল হবে না, একদম পরিষ্কার। বেসরকারি ক্রেডিট গ্রোথ আশঙ্কাজনকভাবে কমেছে। 18% থেকে গ্রোথ কমে এসছে 6%-এর নিচে, অর্থমন্ত্রী তার বক্তৃতায় বলছিলেন। এই ক্রেডিট, বেসরকারি ক্রেডিট তো এখন লড়াই করছে গভর্নমেন্ট বরোয়িং এর সাথে। এই ক্ষেত্রে আপনার গভর্নমেন্ট এই বছরও প্রায় 1,00,000 কোটি টাকা বড় করবেন, হচ্ছে লক্ষ্যমাত্রা হচ্ছে ইয়ে থেকে, ব্যাংকগুলো থেকে। হ্যাঁ, এটা আমাদের আশঙ্কা যে আরো বাড়বে। আপনি ঘাটতি বাজেট 1,12,000 কোটি টাকা ব্যাংক থেকে নেবে সরকার। এই ক্ষেত্রে আমার বেসরকারি বিনিয়োগের, মানে আপনি একজন ব্যবসায়ী হিসেবে এটাকে কিভাবে দেখেন? আচ্ছা, আপনি কি কোনোদিন মানে শুনেছেন যে 15%, 14% ইন্টারেস্ট দিয়া ব্যাংক থেকে লোন নিয়ে ওই ব্যবসা বেঁচে থাকবে? কোনোদিনই বাঁচার কোনো কারণ নাই। তাইলে আমাকে যদি আমার 14-15% ইন্টারেস্ট দিতে হয় ব্যাংকের, তাহলে আমাকে অন্তত 25 থেকে 30% আমার প্রফিট করতে হবে। তো এমন কোনো ব্যবসা পৃথিবীতে নাই যে 25-30% প্রফিট করা যায়। তো এটা তাইলে তার মানে এই হাই ইন্টারেস্ট রেট দিয়ে কেউ মানে বিনিয়োগ করার জন্য কেউ ইন্টারেস্টেড হবে না, ব্যাংক থেকে কোনো লোন নেবে না, এটা নিশ্চিত। 2 নম্বর আসেন আপনি, আমি মনে করেন ইন্টারেস্ট রেট কমাই দিল, 7-8-এ নামাই না আমাকে দিল, আমি ইন্ডাস্ট্রি করলাম, আমাকে গ্যাস দিল না, বিদ্যুৎ দিল না, তাই আমি ইন্ডাস্ট্রি করে লাভ কি? তো আমি করব না। তার মানে আপনাকে ইন্ডাস্ট্রি করার জন্য যে প্রয়োজনীয় আদার সাপোর্ট, সেগুলি তো আমার কাছে নাই এখন। তো আমি যার কারণে আমরা তো এখন বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত, নতুন করে ইনভেস্ট করার মতো অবস্থানে তো আমরা নাই। তো যার ফলে ইনভেস্টমেন্ট নাই, ক্রেডিট গ্রোথ কমে গিয়েছে,
এবং সামনের দিকে আরও কমবে। এই পরিস্থিতি চলতে থাকলে আরও কমবে। তবে আমরা একটা জায়গায় আশাবাদী যে বিএনপি সরকার অতীতেও আমরা দেখেছি যে বিনিয়োগ এবং ব্যবসা বান্ধব বাজেট দিয়েছে। এবার যদি আমরা দেখি এখনো পর্যন্ত ওরকম কিছু যদি আমরা আশা করি এইরকম পাওয়া যাবে, তাহলে পরবর্তীতে গিয়ে হয়তো এটা পরিস্থিতি পরিবর্তন যদি হয় তাহলে বিনিয়োগ বাড়তে পারে। বাট তার আগে আমাদের শর্ত হলো বিদ্যুৎ এবং গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। আচ্ছা, সেই প্রসঙ্গে ফিরবো। এখন একটু বিরতি নিচ্ছি। দর্শকরা থাকবেন। দর্শক মণ্ডলী, ফিরলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম যে আমাদের শুধু প্রণোদনা দিলে বা অর্থায়নের ব্যবস্থা করলে তো হবে না। আমার যদি এনার্জির সাপ্লাই না থাকে, আমি প্রোডাকশন লাইন কিভাবে চালু রাখবো? কারেক্ট। সেই ক্ষেত্রে এবছর দেখছি যে সরকার সৌর বিদ্যুতের ব্যাপারে খুব আগ্রহ দেখিয়েছেন এবং সৌর বিদ্যুৎ যাতে বেসরকারি বিনিয়োগকারীরাও নিজেরাই সেই প্রস্তুতি নিয়ে রাখতে পারেন, উৎপাদন করতে পারেন, এ ব্যাপারে কর ছাড়ের বিষয়গুলো রয়েছে, বড়ভাবেই রয়েছে। আপনার অভিজ্ঞতা কি বলছে, ইন্টেলিজেন্স কি বলছে যে এটা কি ব্যবসায়ীদেরকে উৎসাহিত করবে? ডেফিনেটলি এটা আমাদের এইবারে বাজেটে আমাদের পক্ষ থেকে দুইটা দাবি ছিল এনবিআর কাছে, মেইন দুইটা দাবি। তার মধ্যে এইটা ছিল অন্যতম যে সোলারের সিস্টেমের যত কিছু আছে এই সবগুলি থেকে যত রকমের ওই এসডি, এটি, ভ্যাট যা আছে সব প্রত্যাহার করার জন্য, এবং সেটা ওনারা করছেন আমি যতটুকু জানি। এবং যে ঘোষণার যে ইয়েটা দেখলাম ওখানে বলা হয়েছে যে এইগুলি ওনারা প্রত্যাহার করে নিচ্ছেন। তো এতে গিয়ে বিদ্যুতের যে সংকট কিছুটা হলো আমি মনে করি অন্তত বহুমাত্রিক সংকটের মধ্যে একটা মূল সংকটের জায়গাটা ব্যবসায়ীরা উত্তরণ করতে পারবে। যেমন আমার ফ্যামিলি আমার গ্রুপের মধ্যেই এরকম এই রিসেন্টলি প্রথমে 4 মেগাওয়াট সোলার সিস্টেম আমদানি হলো, এরপরে আবার 2 মেগাওয়াট আসছে। তো চিরং কাস্টম হাউস কি করলো, 2 মেগাওয়াট আসছে যখন আটকে দিল, বলল যে আপনার যে আপনার ইয়েটা ওই যে টেকনোলজি না মাউন্টিং স্ট্রাকচার, ওকে, মানে আমাকে সোলারের এই প্যানেলটা আমাকে ওই প্রজ্ঞাপনের মধ্যে দিবে, কিন্তু মাউন্টিং স্ট্রাকচারটা দিবে না। আচ্ছা, তো দিবে না, ওইটাকে আমাকে ডিউটি দিয়ে আনতে হবে। এই নিয়ে তাদের সাথে যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে চলতে একটা পর্যায়ে এনবিআর এর মেম্বার, চেয়ারম্যান সব ইনভলভ হইলো, এরপরও দিতে পারতেছে না। তো আমার এই মেম্বার চেয়ারম্যান সাহেব এক পর্যায়ে বলতেছে আপনি এক কাজ করেন না, এটা আপাতত ডিউটি দিয়ে নিয়ে আসেন, পরে এটাকে কি করা যায় করবে। আমি বলছি যে এই সমন্বয় জীবনদিগিতে সরকারের একবার টাকা নিলে এটা হয় না, আমি কেন ডিউটি দিয়ে আনবো? আপনি তো আমাকে এই সুযোগ দিয়েছেন, মাউন্টিং স্ট্রাকচার এখন কেন দিবেন না আপনি? শেষমেশ উনি দিলেন, যতক্ষণই দিলেন। এবং চিরং কাস্টম হাউস দেখেন কত বড়, মানে তাদের অডাসিটি, তারা এনবিআর চেয়ারম্যান বলার পরও, মেম্বার তাদেরকে বলার পরও মালটা ছাড়ে নেই। এরপরে তারা লিখিত পাঠাইছে, লিখিত অনুমোদন দিতে। এই নিয়ে দীর্ঘদিন যাওয়ার পরে এরপরে ছাড়লেন মালটা। ছাড়ার পরে ততক্ষণে পোর্ট ড্যামারেজ আর কন্টেনার ড্যামারেজ 35 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা। এই টাকা এই পোর্ট ড্যামারেজ আর কন্টেনার ড্যামারেজ দিয়ে পরে আমার মাল আনতে হয়েছে। তো এই যদি মানে এখন সরকার কিন্তু পলিসি ঠিকই করছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন লেভেলে যারা কাজ করেন তারা যদি এই পলিসিটাকে অপব্যাখ্যা করেন বা ভিন্ন মত পোষণ করে আটকে দেন, তাহলে আমাদের কিছু করার থাকে না। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় বলেছেন আপনি। আরেকটা বিষয় আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই, সেটা হলো সুতা। আপনি বিকেএমই এর সভাপতি হিসেবে রয়েছেন। আমরা জানি যে বাংলাদেশের সুতা তৈরির সক্ষমতা রয়েছে, কিন্তু ট্যাক্স স্ট্রাকচারটা এরকম যে বেশি দাম দিয়ে কিনতে হয় বলে আমরা অন্যান্য দেশ থেকে কম দামে বরং সুতা নিয়ে আসি, এবং সেই সমস্ত দেশে উৎপাদকদের সহায়ক শুল্ক হার রয়েছে। আপনাদের কিন্তু দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এখানে শুল্ক হার বদলানোর। এই ক্ষেত্রে কি এইবারের বাজেটে কিছু দেখছেন? না, এখানে সুতাটা তো আমরা অ্যাকচুয়ালি আনি ডিউটি ফ্রি, আমাদের আনি আমরা বন্ডের আওতায়। তো এখন আমাদের এখানে আমাদের স্পিনিং মিলগুলি উৎপাদন খরচ
স্বাভাবিকভাবেই বেশি, ইন্ডিয়ার চেয়ে আমাদের এখানে বেশি। কারণ হচ্ছে আমাদের বিদ্যুতের দাম বেশি, আমাদের ব্যাংক ইন্টারেস্ট বেশি, আমাদের গ্যাসের দাম বেশি, সব কিছুই আমাদের বেশি। ফলে তাদের উৎপাদন খরচ বেশি। উৎপাদন খরচ বেশি হলে তারা সুতার দামটাও অন্যদের তুলনায় আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি। আমরা কিন্তু এই বেশিটা দিয়েই কিন্তু সুতাটা ব্যবহার করছিলাম। এবং বাংলাদেশে বিশেষ করে নিট সেক্টরে 80 থেকে 85% সাপোর্ট কিন্তু আমার লোকাল এই স্পিনিং মিলগুলি কিন্তু দিয়েছে। জি তো এতে কিন্তু নিট সেক্টর কিন্তু খুব দ্রুত কিন্তু আগে গেছে কিন্তু। জি তো এখন একটা পর্যায়ে 2022 সালের ফেব্রুয়ারি থেকে, আচ্ছা এখন এই যে বেশি দাম দিয়ে আমরা 30 সেন্ট 40 সেন্ট বেশি দাম দিয়ে আমরা লোকাল সুতা সবসময় কিনে ব্যবহার করতাম, সেটাকে সমন্বয় করতাম ওই ইনসেন্টিভ যেটা আমরা পাইতাম ওইটা দিয়ে সমন্বয় করতাম। তো হঠাৎ করে এই ইনসেন্টিভটা কিন্তু পায় কিন্তু ওই স্পিনিং মিল তার সুতার দামের সাথে ওইটাকে নিয়ে নিচ্ছে। আমরা ওইটা দিচ্ছি তাদেরকে, যেহেতু দেশীয় সুতা আমরা ব্যবহার করতে চান, আমরা করতে চাই, দেশের শিল্পকে রক্ষা করতে চাই, আমরা করছিলাম। 2022 সালের ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ইনসেন্টিভটা বন্ধ করে দিল। তো আমরা এটা নিয়ে খুব সোচ্চার হইলাম। হওয়ার পরে ওটা আবার ওই 3% থেকে কমাইয়া ওটার আবার 1.5% রাখলো। তো 1.5% রাখলো পরে এরপরে এটা পাইতে গিয়ে নানা রকমের জটিলতা, এই জটিলতা ভয়ে আমরা দেশীয় সুতা আর কিনতে ইন্টারেস্টেড হইলাম না। আপনি দেখেন 2024 মানে ইয়েতে একটা রিপোর্টে প্রতিবেদনে আসছে 2024 সালে ফেব্রুয়ারি থেকে যখন ইনসেন্টিভটা বন্ধ করে দিল, তখন ওই বছর এর আগের বছর 36,000 মেট্রিক টন সুতা বাইরোডে আমাদের বাংলাদেশে ঢুকছে ইন্ডিয়া থেকে। পরের বছর 96,000 মেট্রিক টন সুতা ঢুকেছে। 3 গুণ বেড়ে গেল। কেন বাড়লো? এটা কিন্তু ওই যে ইনসেন্টিভ বন্ধ করে দিল ওই কারণে কিন্তু বাড়লো। এবারের বাজেটে কি কোনো আলো দেখছেন? এরপরে আমরা এটা নিয়ে খুব সোচ্চার হইলাম। কেন বন্ধ করে দিল? আমাদের কাছে ধারণা দেশীয় ইন্ডাস্ট্রিটাকে, স্পিনিং মিলটাকে ধ্বংস করার জন্য এবং ইন্ডিয়ার বাজার পরিণত করার জন্য ওই সময়ের সরকার বা ওই সময়ের বাংলাদেশ ব্যাংকে বা যারা পলিসি মেকার ছিলেন তারা এই কাজটা করেছেন। তো যাই হোক, এরপর থেকে আমরা এটা নিয়ে খুব অনেক কথা বলার পরেও আপনি দেখেন অজুহাত কি দিল, এলডিসি গ্রাজুয়েশন 26 সালে তো আপনি তো 24 সালে এলডিসি গ্রাজুয়েশন 26 সালে, তো 24 সাল থেকে আপনি বন্ধ করলেন কেন? আপনি 26 সালে গিয়েই বন্ধ করতেন সেটা না। এরপর আবার কিন্তু 26-এর পরেও কিন্তু আমরা অতিরিক্ত আরো 3 বছর পাইতে পারতাম 29 সাল পর্যন্ত, যদি এলডিসি গ্রাজুয়েশন 26 সালে হয়েও যেত। তারপর তাহলে আপনি 24 সাল থেকে কেন বন্ধ করলেন? বন্ধ করছে এই কারণে এই দেশের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, স্পিনিং মিল, এইগুলিকে আগে ধ্বংস করি, এরপরে গার্মেন্টস সেক্টরটা ধ্বংস হবে, এরপরে ইন্ডিয়াতে সব চলে যাবে। আজকে আমি কথা বললাম আমাদের একজন বাংলাদেশের একজন বড় ফরেন ইনভেস্টরের সাথে। তিনি ইন্ডিয়াতে বিহারে বা কোথাও ইন্ডাস্ট্রি করছে একটা। ওই ইন্ডাস্ট্রি করতে গিয়ে ইন্ডিয়ান সরকার তাকে ল্যান্ড ফ্রি দিছে, তারপরে আবার ইনভেস্টমেন্টের 40% সরকার ফাইন্যান্স করছে। তো এখন এরপর আবার প্রতিটা শ্রমিকের জন্য, পুরুষ শ্রমিকের জন্য 5,000 রুপি, মহিলা শ্রমিকের জন্য 6,000 রুপি করে সরকার দিবে প্রতি মাসে। তো এত ফেসিলিটিস যখন একটা আমার প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী দেশ